ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 104 বছর ইতিহাসে নারীদের জন্য কোনো জিমনেশিয়াম হয় নাই। আমরা তোমাদের জন্য প্রায় 70 লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডের মধ্যে তোমাদের জন্য আমরা নারীদের জন্য জিমনেশিয়াম স্থাপন করেছি। জিমনেশিয়ামের কাজ শেষ, আশা করছি তোমরা যাবা। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে, এই পেশি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। আমি কি তোমাদের থেকে সেই কমিটমেন্টটা নিতে পারি? তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএসএ যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে, আমরা কিন্তু ইস্তেহারে এটা বলি নাই, ইস্তেহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি জায়গা যেখানে তুমি ভালো হইতে হলে সবচেয়ে ভালো হইতে পারবা, আবার যদি খারাপ হতে চাও সবচেয়ে খারাপও হতে পারবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো মানুষও এখান থেকে তৈরি হয়েছে। শহীদ আবরার ফাহাদের খুনিদের মতো মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, আমার যারা ছোট ভাই বোনরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তাদের এখান থেকে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে শহীদ আবু সাঈদদের মতো মানুষ তৈরি হবে, যারা তাদের 2 হাতকে প্রসারিত করে পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করবে। এখান থেকে শহীদ নোমানির মতো মানুষ তৈরি হবে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই লড়াই করেছিল, একাই তার শিক্ষার্থী এবং তার জনশক্তিদের জন্য সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল। এখান থেকে শহীদ আব্দুল মালেকের মতো মানুষ তৈরি হবে, যে শহীদ মালেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই 60-এর দশকে শিক্ষা ব্যবস্থার উপর কথা বলেছিল এবং সেই শিক্ষা ব্যবস্থা ছিল নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী নৈতিকভাবে সে সৎ হবে এবং সে আগামীর জন্য প্রস্তুত হবে। সেই শিক্ষা ব্যবস্থার কথা বলার পরে পুরো অডিয়েন্স তার কথা দ্বারা প্রভাবিত হয়েছিল। ওই সময়ে যারা কালচারাল ফেসিস্ট চক্র ছিল, পতিত ফেসিস্ট চক্র, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, তারা শহীদ আব্দুল মালেকের মেধার কাছে পরাজিত হয়ে যখন মালেক এই সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে যে তার হল ফজলুল হক মুসলিম হলে যাচ্ছিল, তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছিল। এই শহীদ মালেকের জীবনে যদি আমরা পড়ি, শহীদ মালেক সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল, একই সাথে তার আল্লাহর সাথে সম্পর্কের জায়গায়, তার আধ্যাত্মিক জায়গায় অসাধারণ মানুষ ছিল। সারাটা জীবন যতদিন সে বেঁচে ছিল সে কল্যাণের কাজ করেছে, সত্যের পথে মানুষদেরকে ডেকেছে, তার বন্ধু বান্ধবরা তার দ্বারা উপকৃত হয়েছে, প্রভাবিত হয়েছে। তো এই শহীদ মালেকের মতো আমাদের এই ক্যাম্পাস থেকে মানুষ তৈরি হতে হবে। এই মানুষ যদি তৈরি হতে পারি, তাহলে আমরা যতদিন এই সমাজে থাকবো, এই সমাজের মানুষরা আমাদেরকে সবসময় আমাদেরকে শ্রদ্ধা করবে এবং আমরা যখন চলে যাব আমাদের কথা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। একই সাথে আমি আজকে যারা এখানে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, তোমরা এখন যে ক্যাম্পাসে আছো, এই ক্যাম্পাসটা আমরা শহীদদের রক্তের উপর পেয়েছি। তোমরা যদি আগের একটু ক্যাম্পাসের চিত্রগুলো দেখো, ফেসিবাদী কাঠামো যখন ছিল 16 বছরে, এই ক্যাম্পাসে গণরুম গ্যাস্ট্রুম কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের অধিকার ছিল না। প্রত্যেকটা হলে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, রাতে দিনে দিনের পর দিন জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করানো, ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে বসায় রাখা, তাদের বিভিন্ন ধরনের নেত্রীরা আসে, নেতারা আসে, প্রধানমন্ত্রী আসে, সেটার জন্য প্রোটোকল দেওয়ানো, এই ধরনের বাজে সংস্কৃতির মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে। এবং এই যে সংকট বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনারা সারা বিশ্বব্যাপী আছে, সবাই চাই আবাসন সংকটটা দূর হোক, কিন্তু কৃত্রিমভাবে এই আবাসন সংকটটা তৈরি করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে সিট না পায়, তাদেরকে এক রুমে গাদাগাদি করে রাখা হয়, সিটের জন্য বড় ভাইদের কাছে যেতে হবে, এরপর তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে তাদের পলিটিক্যাল এজেন্ডা এই ক্যাম্পাসে বাস্তবায়ন করবে। কিন্তু আজকে
জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী এই ধরনের দাসত্বের রাজনীতির কবর আমরা রচনা করেছি। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে, এই পেশি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। আমি কি তোমাদের থেকে সেই কমিটমেন্টটা নিতে পারি? তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং এই যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট দূর করার জন্য ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা গত 7.5 মাস ধরে আমরা কাজ করছি। আমরা প্রতিদিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এটার কাজ শুরু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। হল যদি আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে হলটা দিয়ে, হলের সিট দিয়ে দিতে পারতাম, সেটা খুবই ভালো হতো, কিন্তু হল নির্মাণ হওয়ার জন্য একটু সময় লাগবে। আমরা সেই প্রসেস শুরু করে দিয়েছি। তোমরা জেনে নিশ্চয়ই আনন্দিত হবা, তোমাদের জন্য আমরা 2841 কোটি টাকা একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএস যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তো এই যে 2841 কোটি টাকার প্রকল্পের আওতায় আরও অনেক কিছু আছে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেটা একটা বহুতল ভবন হবে। আমাদের সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা একটা কমপ্লেক্স হবে। আমাদের যে মেডিকেল সেন্টার, এর বাইরে হচ্ছে একাডেমিক যে প্লেসগুলো আছে সেগুলোর আধুনিকায়ন হবে। অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো আমরা অন্য সময় বলবো। এখন এই প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু হয়, সেটার জন্য তোমাদের সহযোগিতা আমাদের লাগবে। তোমরা কি আমাদের সাথে থাকবা? ইতিমধ্যে প্রকল্পের টাকা চলে এসেছে। প্রকল্পের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্নভাবে রিভিউ, তারা এটাকে দেরি করতে চাচ্ছে। যেই সংকটটা সবার আগে দূর করা দরকার, সেই সংকটটা তারা দূর না করে তারা যেটা হয় ওই যে বিভিন্ন ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে তারা এটাকে ফেলে দিচ্ছে। তো তারা চায়, আমার কাছে মনে হচ্ছে, আবার সেই পিছনের রাজনীতির দিকে ফিরে যাওয়া। তারা এই আবাসন সংকটটাকে কৃত্রিমভাবে রেখে দিয়ে আবার আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দাসের মতো করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। সুতরাং আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা এই মেয়াদের মধ্যে হল নির্মাণগুলোর কাজগুলোর শুরু করে দেবো ইনশাআল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অগ্রগতির জন্য জানতে গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা রিভিউ করতে দিয়েছে এবং তারা দ্রুত শুরু করবে। কিন্তু কত দ্রুত সেটা তো আমরা এখন আস্থা রাখতে পারছি না, কারণ তোমরা জানো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আমরা প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি। যখন আমরা কাজ করতে যাচ্ছিলাম, এই মসজিদ 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। তা আমরা প্রথমে বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা এই মসজিদে একটু সংস্কার করে দেন। আমাদের ওখানে বোনদের জন্য, নারীদের জন্য ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায়ও নামাজ পড়ার মতো খুবই ময়লা স্যাঁতসেঁতে অবস্থা। তো তারা বললো আমাদের কাছে ফান্ড নেই। তো ফান্ড যখন নেই, ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা আমাদের অ্যালুমনাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম, 3.5 কোটি টাকার ফান্ড নিয়ে আসলাম, কাজ করলাম। সেন্ট্রাল মসজিদের আপৎকালীন যে সংস্কারগুলো দরকার সেটা হইলো, মসজিদের মধ্যে এসি স্থাপন করলাম। নারী আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা সেটাকে আমরা বড় করলাম। এই এসি স্থাপন করার পরে আজকে প্রায় 2.5 মাস হচ্ছে, এখন পর্যন্ত আমরা এসিতে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারি নাই। ইলেকট্রিসিটি কানেক্ট করার কথা ছিল, তখন কিন্তু বলেছিল 1 মাসের মধ্যে আমরা তোমাদেরকে ইলেকট্রিসিটি কানেক্ট করে দেবো। কিন্তু এখন প্রায় 2.5 মাস হয়ে গেল, তারা এখন পর্যন্ত এই আমাদের সিটগুলো, আমাদের এসিগুলোতে ইলেকট্রিসিটি তারা কানেক্ট করে দেয় নাই। তো এখন সর্বশেষ মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে বলেছেন এই মাসের মধ্যেই এসি স্থাপনের কাজ শুরু হবে। ইতিমধ্যে সাব স্টেশন স্থাপন করা হয়েছে। আমরা আশা রাখতে চাই এই মাসের মধ্যে ইনশাল্লাহ এসি স্থাপন হবে এবং মুসল্লিরা সুন্দরভাবে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিই। আমরা কিন্তু ইস্তেহারে এটা বলি নাই, ইস্তেহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই, তখন আমরা নিজেরা ইউজিসিতে গেলাম। ইউজিসিতে গিয়ে 4.5 কোটি টাকার ফান্ড আমরা নিয়ে আসছি। ছাত্রী এবং ছাত্রদের জন্য, যারা অনাবাসিক শিক্ষার্থীরা আছে, তারা যেন সুন্দর করে আসতে পারে, তাদের জন্য শনিবারের বাস সার্ভিস এবং হলো সান্ধ্যকালীন বাস সার্ভিস ইতিমধ্যে শুরু হয়েছে এবং কুমিল্লা পর্যন্ত ইতিমধ্যে বাস সার্ভিস চালু হয়েছে। আরও কিছু জেলায় আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ, তোমাদের সাথে বসে তোমাদের পরামর্শের আলোকে সেটাও আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আরেকটি জিনিস জেনে এখানে আমার ভালো লাগছে, এখানে অনেক বোনেরা এসেছে, নারী শিক্ষার্থীরা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 104 বছর ইতিহাসে নারীদের জন্য কোনো জিমনেশিয়াম হয় নাই।
আমরা তোমাদের জন্য প্রায় 70 লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডের মধ্যে তোমাদের জন্য আমরা নারীদের জন্য জিমনেশিয়াম স্থাপন করেছি। জিমনেশিয়ামের কাজ শেষ, আশা করছি তোমরা যাবা। এবং ছাত্রদের জন্য তোমাদের জন্য যে জিমনেশিয়াম আছে সেটাকে আমরা আধুনিকায়ন করার জন্য কাজ করছি। সেন্ট্রাল ফিল্ডের আমূল পরিবর্তন করার জন্য আমরা 2 কোটি টাকার একটা বাজেট নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি, চেক সব আছে, কিন্তু প্রশাসনের যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই কাজগুলো আমাদের যেভাবে অগ্রগতি হওয়া দরকার সে অগ্রগতি আমাদেরকে হতে দেয় নাই। এর বাইরে আমাদের ছাত্রীবন্ধুদের জন্য মাতৃত্বকালীন ছুটি, সেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, কার্যকর হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় শিশির মনির ভাই যেটা বলেছেন, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা। এবং এর বাইরে এইখানকার ক্যাম্পাসের হচ্ছে শিক্ষার্থীরা রাজনীতি করবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তো এই ডাকসু নির্বাচনটা যেন প্রতি বছর হয়, সেটার জন্য আমরা ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য একাডেমিক ক্যালেন্ডারের যে কমিটি আছে সেই কমিটির তালিকাভুক্ত করেছি। তো আশা করছি ইনশাআল্লাহ ডাকসু নির্বাচন প্রতি বছর হবে এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশে তারা প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং এই ডাকসুতে তারা নির্বাচিত হয়েছে, তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হবে। এবং তোমাদের সর্বশেষ যে বিষয়টা বলবো, তোমরা এখন যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছো তোমাদের অবারিত সময় আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আমাদের অনেক ছোট ভাইরা বোনরা 4th ইয়ারে গিয়ে মাস্টার্সে গিয়ে তারা হতাশার গল্প বলে, তাদের পরিবার আর তাদের পরিচয় দিতে পারে না। তো এই হতাশার গল্প যেন আমরা আগামী 4-5 বছর পর তোমাদের থেকে শুনতে না পাই। তোমাদের সুযোগ আছে, সময় আছে, এখন থেকে যেন তোমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো, অনেক ক্ষেত্রে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমি অনেক ভালো ডিপার্টমেন্টে পড়ি, ও বলছে ও খারাপ ডিপার্টমেন্ট। এখানে ভালো অথবা খারাপ বলতে কোনো কিছু নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো। এখানে কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না, কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না। চাকরি যদি পাইতে হয় তোমার মেধার স্বাক্ষর রেখে তুমি যেভাবে ভর্তি পরীক্ষা দিয়েছো, চাকরির পরীক্ষায় যেই সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে পরীক্ষা যে ভালো করবে সে হচ্ছে ভালো চাকরি পাবে। তো এটার জন্য তোমাদের এখন দরকার প্রথম বর্ষ থেকেই বর্ষভিত্তিক পরিকল্পনা। তো তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো সেই ডিপার্টমেন্টে তোমার জন্য একটা ভালো রেজাল্ট থাকে অথবা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার জন্য ভালো জানাশোনা থাকে। একই সাথে তোমার বিভিন্ন ধরনের সফট স্কিল, এখানে ডিবেট আছে, ডিউডিএস আছে, হল ভিত্তিক ডিবেটিং ক্লাব আছে, সেগুলোতে যেতে পারো। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেগুলোতে তোমরা যুক্ত হতে পারো। এর বাইরে আইএমএল আছে, আইএমএল থেকে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। আমরা ডাকসুর উদ্যোগে চাইনা ভাষা শেখাচ্ছি। আমাদের প্ল্যান আছে বিভিন্ন ধরনের ভাষাগুলো তোমাদেরকে ফ্রিতে অফার করা। তো এই ভাষা যদি একটা শিখতে পারো, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি জানতে পারো, দেখবা যে তোমার ওভারঅল তোমার কোয়ালিটি এবং তোমার ক্যাপাসিটি এবং তোমার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এর পাশাপাশি যদি তোমরা 3rd ইয়ার থেকে যদি কারো হায়ার স্টাডির প্ল্যান থাকে, তোমরা জিআরই আইএলস এর প্রস্তুতি নিতে পারো। আমাদের অনেক রিসোর্স পার্সনরা আছে, সেখানে তাদের সাথে আমরা তোমাদেরকে কানেক্ট করে দেবো। এবং 4th ইয়ার মাস্টার্স, এই 3rd ইয়ার পুরো সময় জুড়ে যাদের গভর্নমেন্ট জবের প্ল্যান আছে, তোমরা বিসিএস এ যদি পড়াশোনা করো সেই প্রস্তুতিও তোমরা খুব ভালোভাবে নিতে পারবা। তাহলে এইভাবে প্রত্যেকটা ইয়ারে যদি তোমাদের প্ল্যান থাকে 1st ইয়ার থেকে একদম 4th ইয়ার পর্যন্ত, তাহলে তোমার অনার্স শেষ হওয়ার পরে তোমার আর কোনো হতাশা অথবা হীনমন্য থাকবে না। তোমার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তোমার এই সফট স্কিল ডেভেলপ হবে। একই সাথে তুমি যদি দেশের বাইরে যেতে চাও, সেই বাইরে যাওয়ার জন্য তোমার সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারবা। একই সাথে 2-3 বছর ধরে তুমি যখন বিসিএস এরও প্রস্তুতি নিবা 3rd ইয়ার এবং 4th ইয়ারে, তোমার সেই প্রস্তুতিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমি চাই তোমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমার সামনে যে 1st ইয়ার শিক্ষার্থী ভাই বোনরা বসে আছো, তোমরা সারা দুনিয়ায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে ক্যাপাসিটি আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক তাদেরকে দেখতে পাইছি, তারা যখন ইউরোপে গিয়েছে, তারা যখন অক্সফোর্ডে গিয়েছে, কেমব্রিজে গিয়েছে, হার্ভার্ডে গিয়েছে, এমআইটিতে গিয়েছে, তারা ওইখানে সেরা হয়েছে। তো তারা কেন ঢাকায় বাংলাদেশে থেকে কেন পারছে না? তাদেরকে আমরা সেই পরিবেশটা দিতে পারি নাই। তো আমরা এখন চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশটা দেওয়ার, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার। ইনশাআল্লাহ আগামীতে যে শিক্ষার্থীরা আসবে তারা এই স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। প্রথম বর্ষ থেকে তার চমৎকার একটা পড়ার টেবিল থাকবে, তার একটা রুম থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে। নারী শিক্ষার্থীদের জন্য তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা বিনির্মাণ করব এবং এখানে শিক্ষার পরিবেশ থাকবে। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হবে সে পড়াশোনা করবে, গবেষণা করবে এবং আগামীর জন্য নিজেকে প্রস্তুত করবে। এবং এর বাইরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যদি জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত থাকবে এবং সবসময় শির দ্বারা উঁচু রেখে ইনসাফের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, কারো দাসত্ব করবে না, কোনো দলের
এখানে হচ্ছে এজেন্ডা সে এককভাবে সে বাস্তবায়ন করবে না। যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা সাদা সেটাকে সাদা সাদা বলবে, এবং যেটা অন্যায় সেটাকে সে শির দ্বারা উঁচু রেখে সে অন্যায়ের প্রতিবাদ করবে। তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমার সামনে যারা বসে আছো তোমরা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সক্ষমতা, সেই প্রজ্ঞা দান করুক। আমি আবারও তোমাদেরকে কংগ্রাচুলেট করে এবং ডাকসুর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।